আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মিয়ানমারের সাথে যুদ্ধে জড়াচ্ছেন ডক্টর ইউনূস। খুব শীঘ্রই ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের পার্বত্যাঞ্চলের মানচিত্র চেঞ্জ হয়ে যাবে। ভেঙে যাবে বাংলাদেশ ও মিয়ানমার, নতুন রাষ্ট্রের উদয় হবে। আসলে হচ্ছে কি? লেট মি শো ইউ দ্য ট্রুথ। গত 14 মার্চ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করেন। সেখানে রোহিঙ্গাদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে ছোট ঘরে না থেকে আপনাদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আগামী যেন আপনারা আপনাদের দেশে আদায় করতে পারেন সে ব্যবস্থা করছি, আমাকেও দাওয়াত দিয়েন। তার মানে ডক্টর ইউনূস আগামী 1 বছরের মাঝে রোহিঙ্গাদের আরাকানে ফেরত পাঠানোর ব্যবস্থা করছেন। তারাও দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে আছেন। কক্সবাজার ও টেকনাফের 34টি রিফিউজি ক্যাম্পে 13 লাখ রোহিঙ্গা আছে। ঘুপচি ঘরগুলোতে গাদাগাদি করে বসবাস করা খুবই কঠিন। তাছাড়া উদ্বাস্তুদের একটি অংশ সিরিয়াস সোশ্যাল ক্রাইমে জড়িয়ে পড়ছে। এতে করে বাংলাদেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সার্বিকভাবে সামরিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হচ্ছে। কিন্তু সমস্যা হল রোহিঙ্গাদের আগামী 1 বছরের মাঝে আরাকানে ফেরত পাঠানোর কথা শুনে একদল লাফিয়ে উঠেছে। নানা কনস্পিরেসি থিওরি নিয়ে হাজির হয়েছে। এর মাঝে তারা বিশাল ষড়যন্ত্র দেখছে। দুদিন পর বিএনপি শীর্ষ নেতারা আরও আটকে ওঠার মতো খবর দিলেন। তাদের ভাষ্যমতে ডক্টর ইউনূস জায়নিজদের ইশারায় কলকাঠি নাড়ছেন, বার্মার সাথে যুদ্ধ লাগানোর আয়োজন করছেন। তিনি নাকি যুদ্ধ করে আরাকান আলাদা করবেন, তারপর সেখানে রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন। এরপর চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে আরাকান, মিজোরাম, চীন, ত্রিপুরা সহ একটি স্বাধীন রাষ্ট্র গঠনের আয়োজন করছেন ডক্টর ইউনূস। এই সবই নাকি পরবর্তী 1-1.5 বছরের মাঝে ঘটবে। এটা নিয়ে 15 মার্চ থেকে বাংলাদেশি সোশ্যাল মিডিয়া স্পেসে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। চলছে বিশাল জ্ঞানগর্ভ আলোচনা, যার যা ইচ্ছে তাই বলছে। চলুন এর পেছনের বাস্তবতাটা দেখি। ধরে নিলাম এসব কনস্পিরেসি থিওরির অনেকটাই সত্য। মানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরানোর জন্য হলেও বার্মার সাথে একটা যুদ্ধ করবেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন যে নেক্সট 1-1.5 বছরের মাঝেই তারা নিজের ভূমিতে ফিরে যাবেন, সেই আয়োজনই তিনি করছেন। যেহেতু বার্মিজ মিলিটারি হুন্টা রোহিঙ্গাদের এভাবে ফেরত নিতে রাজি নয়, সেহেতু যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। সো হিসাব সিম্পল, ডক্টর ইউনূস ইনিয়ে বিনিয়ে যুদ্ধের দিকে এগুচ্ছেন। কি ভয়ানক ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, এই মুহূর্তে বাংলাদেশ কি কোনো যুদ্ধে জড়াতে পারবে? এই মুহূর্ত বাদ দিলাম, ঠিক 1 বছর পরেও কি পারবে? ডক্টর ইউনূস কি জানেন না বাংলাদেশের বর্তমান সামরিক অবস্থা কি? তিনি কি বলদের মতো আচরণ করছেন? আসুন তো একটু দেখি। এই মুহূর্তে বাংলাদেশের কোনো যুদ্ধে জড়ানোর সক্ষমতা আছে কিনা সেটা যাচাই করার আগে ডক্টর ইউনূস সম্পর্কে একটু দেখে চলুন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে একাধিক ডিগ্রি অর্জনকারী একজন স্কলার। মাইক্রো ফাইন্যান্সের জন্য তিনি বিশ্বে সমাদৃত বললে ভুল হবে। তিনি একজন মেগাস্টার। নোবেল পিস প্রাইজ পেয়েছেন 2006 সালে। বাংলাদেশের স্বাধীনতা পদক থেকে শুরু করে অনেক আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। আমেরিকার সর্বোচ্চ 2টি খেতাব, কংগ্রেশনাল গোল্ড মেডাল এবং প্রেসিডেন্সিয়াল মেডাল অব ফ্রিডমে ভূষিত হয়েছেন। গ্রামীণ ব্যাংক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্ণধার হিসেবে তিনি দক্ষ প্রশাসক ছিলেন। ইউরোপ ও আমেরিকার টপমোস্ট পাওয়ারফুল ফ্যামিলিগুলোর সাথে ওনার গভীর সখ্যতা আছে। যুদ্ধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বিষয়ে ভেরি ওয়েল নোন পারসন তিনি। এমন একজন ব্যক্তি বাংলাদেশকে কোনো যুদ্ধে জড়ানোর আগে নিশ্চয়ই শতবার ভাববেন। তার সেই ভাবনায় কি থাকতে পারে চলুন দেখি। প্রথমে যে বিষয়টি না বললেই নয় তা হলো, যুদ্ধের জন্য কি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল প্রস্তুত আছে? অ্যান্সার হলো একেবারেই না। আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের দুঃশাসনের পর দেশ মুক্ত হয়েছে। 15 বছরে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে তার 80%ই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী ছিল। দেশকে রীতিমতো ডান্ডিয়ার হাতে তুলে দিয়েছিল তারা। আর জুলাই বিপ্লবের গণতার দাগ তো এখনো শুকায়নি। এমত অবস্থায় বাংলাদেশের কোনো ইস্যুতে আওয়ামী লীগের বলার কিছু নেই। তবে পরিবর্তিত সিচুয়েশনে বিএনপি ও জামাত দেশের মূল রাজনৈতিক শক্তি। এনসিপি সদ্য জন্ম নিয়েছে, জনগণের উপর তাদের প্রভাব কম। সো বিএনপি ও জামাত যদি কোনো যুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয়, তবে শাসক গোষ্ঠীর পক্ষে সেটা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব।
কারণ ক্ষমতায় আছে সংসদবিহীন সরকার। যদিও তারা জনগণের ইচ্ছেতেই এসেছেন, কিন্তু ৭২ সংবিধান বাতিল না করায় তাদের কিছু আইনি ঝামেলা আছে। সো জনগণ ও রাজনৈতিক দলগুলোর ইচ্ছের বাইরে গিয়ে কোনো যুদ্ধে জড়ালে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান অত্যাবশ্যক। এতে করে আওয়ামী লীগের ফিরে আসার রাস্তা ওপেন হবে। লাখো মানুষ করবে আওয়ামী লীগ। বিএনপি কিছুতেই যুদ্ধে রাজি হবে না। সো রাজনৈতিক সম্মতি ছাড়া ডক্টর ইউনূস যুদ্ধে জড়াবেন বলে মনে হয় না। দ্বিতীয় যে ফ্যাক্টরটি ইম্পর্টেন্ট তা হল সামরিক শক্তি। বড় কোনো পরাশক্তির ডিরেক্ট সামরিক সাহায্য ছাড়া বার্মার সাথে যুদ্ধে জড়ালে সেটি বুমেরাং হবে। কারণ বাংলাদেশের বর্তমান মিলিটারি পাওয়ার তলানিতে আছে। এয়ার পাওয়ার প্রায় ভঙ্গুর। ৪৪টি ফাইটার জেটের মাঝে ম্যাক্সিমাম ২৭-২৮টি ফাইটার এট আ টাইম মিশনে যেতে পারবে। এয়ার টু এয়ার মিসাইলের মজুদ টেনে ৮০টি। এয়ার টু গ্রাউন্ড মিউনিশনের মজুদও মিনিমাম। বিপরীতে বার্মিজ এয়ার ডিফেন্স পাওয়ার ভয়ানক। ওরা দেশেই শর্ট অ্যান্ড লোয়ার মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল উৎপাদন করে। ওদের বিরুদ্ধে আমাদের এয়ারফোর্স দাঁড়াতেই পারবে না। ওদিকে যা নেভাল অ্যাসেট আছে তা দিয়ে হয়তো বার্মিজ ব্লকেট ঠেকাতে পারবো, কিন্তু ডিপ স্ট্রাইক চালানোর সক্ষমতা নেই। কারণ আমাদের নেভির কাছে এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে বার্মায় ল্যান্ড অ্যাটাক চালানো সম্ভব। অ্যান্টিশিপ মিসাইল ক্যাপাবিলিটিস একেবারেই কম। আর সেনাবাহিনীর সবেধন নীলমণি হল টার্কিশ TRZ-300 টাইগার ও TRZ-230 গাইডেড রকেট সিস্টেম। এক্সিস্টিং যে সমরাস্ত্র আছে তার সবগুলো একসাথে বার্মার বিরুদ্ধে মোতায়েন করা সম্ভব না। বার্মিজদের হাতে ম্যাক্সিমাম ৮০০ কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল আছে যা দিয়ে তারা ঢাকায় অ্যাটাক করতে পারবে। ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের হাতে নেই। মানে বার্মিজ মিসাইল অ্যাটাকের মুখে আমরা সম্পূর্ণ অরক্ষিত। ওদের কাছে Su-30SM আছে যা দিয়ে চট্টগ্রামে ডিপ স্ট্রাইক চালাতে পারবে। FM-90B তা ঠেকাতে পারবে না, কারণ এর ম্যাক্সিমাম রেঞ্জ ১৫ কিলোমিটার এবং এটি ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর জন্য ডিজাইন করা হয়নি। সুতরাং ডিফেন্সিভ সেক্টরেও আমরা বার্মিজদের চেয়ে সিরিয়াসলি দুর্বল। ওদিকে শুধু বার্মিজ আর্মি যে আমাদের বিরুদ্ধে থাকবে তা নয়, আরাকান আর্মিও দাঁড়িয়ে যাবে। দুই প্রতিপক্ষের বিরুদ্ধে সাইমালটেনিয়াস ফাইট দেওয়ার মতো অস্ত্র আমাদের নেই। পাশাপাশি আমাদের নিজস্ব সমরাস্ত্র উৎপাদন শিল্পও একেবারে প্রাইমারি স্টেজে। যুদ্ধকালীন সময়ে অস্ত্র উৎপাদনের যে রেট থাকতে হয় তা নেই। বেশি চাপ দিলে এক্সিস্টিং মিলিটারি ফ্যাক্টরিগুলো কোলাপস করবে। বাইরে থেকে আমদানি করব সেটাও সম্ভব হবে না। বার্মা তো দিবেই না, বরং সমরাস্ত্র বহনকারী বিমানকে ইন্ডিয়াও তার এয়ার স্পেসে অ্যাক্সেস দিবে না। ওদিকে চায়না তো কোনো অস্ত্রই দিবে না, কারণ বার্মা ওদের ঘনিষ্ঠ মিত্র। অন্য দেশ থেকে সমুদ্রপথে আনতে গেলে বার্মিজ নেভির অ্যাটাক অনিবার্য। একমাত্র উপায় হল ডিরেক্ট ইউএস নেভির এসকর্ট সাপোর্ট নিয়ে সমুদ্রপথে অস্ত্র ভর্তি জাহাজ নিয়ে আসা, যা এখন আর সম্ভব না। সুতরাং সার্বিক সামরিক শক্তির বিবেচনায় আমরা ভয়ঙ্কর দুর্বল অবস্থায় আছি। এ মুহূর্তে যুদ্ধে নামার মানে হল 100% জেনে বুঝে আগুনে ঝাঁপ দেয়া। তৃতীয়ত অর্থনীতি। 15 বছরে হাসিনা দেশ থেকে $270 বিলিয়ন পাচার করেছে। শিল্পভিত্তিক কোনো অর্থনীতি গড়ে তোলেনি। রাস্তাঘাট, বন্দর, টানেল ইত্যাদি বানানোর নামে $100 বিলিয়ন ঋণ করেছে। সব মিলিয়ে ইকোনমি খুবই নাজুক। এমত অবস্থায় যুদ্ধে নামা মানে দেশবাসীকে না খাইয়ে মারা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির আমদানিও থেমে যাবে, কারণ যুদ্ধের সময় বার্মিজ নেভি নেভাল ব্লকেট দেওয়ার চেষ্টা করবে। বাণিজ্য জাহাজ হোক আর নেভাল শিপ, সব ধরনের ভেসেল ডোবানোর চেষ্টা করবে। ফলে কোনো কমার্শিয়াল শিপিং লাইন বাংলাদেশের বন্দরে আসবে না। আমদানি রপ্তানি বন্ধ মানে ইকোনমি স্থবির। আলটিমেট রেজাল্ট হলো দেশে দুর্ভিক্ষ। এটা ডক্টর ইউনূস খুব ভালো মতোই জানেন। চতুর্থ ফ্যাক্টর হলো ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স। বার্মার বিরুদ্ধে যুদ্ধে জড়ালে আওয়ামী লীগ ও ডান্ডিয়ার পোয়াবারও। তাদের জন্য এর চেয়ে মুখম অস্ত্র আর কোনোটাই হবে না। দেশ জুড়ে তারা আওয়ামী লীগকে মাঠে নেমিয়ে দিবে। চলবে এর মহোৎসব। চূড়ান্ত অরাজকতা সৃষ্টি করে জেনারেল ওয়াকারকে বলবে কু করার জন্য। তিনিও এমন একটি সুযোগের অপেক্ষায় আছেন। আর এই ফ্যাক্টরে ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স কাজে লাগাবে দিল্লি। আমেরিকা এই মুহূর্তে এমন কোনো যুদ্ধে বাংলাদেশকে সামরিক সাহায্য তো দিবেই না, বরং ট্রাম্পের অ্যান্টি মুসলিম প্রশাসন পুরো চেপে ধরবে। ওদিকে রাশিয়া ও চীন হল বার্মিজ মিলিটারি হুন্টার ঘনিষ্ঠ মিত্র। রাশিয়া তার স্পাই স্যাটেলাইট দিয়ে বার্মাকে সাহায্য করছে। চাইনিজরা এখনও বার্মিজ ইকোনমি টিকিয়ে রেখেছে। মস্কো বেইজিং মিলে বার্মাকে সব ধরনের অস্ত্র সাহায্য দিচ্ছে। বাংলাদেশ যদি ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবে এই দুই পক্ষই মিয়ানমারের সাপোর্টে যাবে। বাংলাদেশ প্রায় একা হয়ে পড়বে। এটা আর কেউ বুঝুক বা না বুঝুক ডক্টর ইউনূস ভালোভাবেই জানেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বার্মা যতই গৃহযুদ্ধের মাঝে থাকুক না কেন, বাংলাদেশ এখন চাইলেই ওদের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারবে না। এটি সম্ভব হতো যদি আমেরিকা এবং ন্যাটো ডিরেক্ট বাংলাদেশের হয়ে লড়াই করত। ট্রাম্পের অধীনে মার্কিনীরা এই কাজ কিছুতেই করবে না। ন্যাটোর পক্ষেও এককভাবে তা সম্ভব না। এদিকে বাংলাদেশ আর্ম ফোর্সেসও এমন একটি যুদ্ধে জড়াবে না। ডক্টর ইউনূস পুরোপুরি কোণঠাসা হয়ে পড়বেন। তো এখন প্রশ্ন হলো কাজটা তিনি করবেন কিভাবে? মানে 1 বছরের মাঝে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাবেন কিভাবে?
Well, let's now see that. এ মাসের 25 বা 26 তারিখ ডক্টর ইউনুস চায়না ভিজিট করবেন। সেখানে তিনি বেশ কয়েকটি হাই প্রোফাইল সেমিনার এন্ড সামিটে অ্যাটেন্ড করবেন, যেগুলো চীনের মহা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। 28 তারিখে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ওনার এক্সক্লুসিভ মিটিং হবে। বিশ্বে রাজত্ব করার জন্য চীন যে কয়টি প্রজেক্ট বাস্তবায়ন করছে তার অন্যতম হল বোয়াও এশিয়া ফোরাম, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ ইত্যাদি। প্রেসিডেন্ট শি ও ডক্টর ইউনুস এই ইস্যুগুলোতেই আলোচনা করবেন। এছাড়াও এই ভিজিটে দুই দেশের মাঝে একাধিক সমঝোতা স্বাক্ষরিত হবে। এই ভিজিটের মাধ্যমে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় উঠবে। আর সেখানেই ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আলাপ করবেন। ওনার হাতে এমন কিছু কূটনৈতিক গুটি আছে যা তিনি মোক্ষম উপায়ে চালাবেন বলে বিশ্বাস করা যায়। চাইনিজ প্রেসিডেন্টের থ্রুতেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রজেক্ট বাস্তবায়ন করবেন তিনি। অ্যান্ড ইন অ্যাডভান্স বলে রাখি, এই বিষয়ে ডক্টর ইউনুস, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘের সমন্বয়ে একটা ডিসিশন ফাইনাল হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং অলরেডি সেটা জানেন। আর খেলাটা এই ইস্যুতেই হবে, অর্থাৎ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর চ্যানেলটা হবে ডিপ্লোম্যাটিক, নট থ্রু ওয়ার। তাছাড়া একটি যুদ্ধ শুরু হলে আগামী 3-4 বছরেও রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। তাই আগে পিসফুল ওয়েতে রোহিঙ্গাদের সেখানে পাঠানো হবে, তারপর ওদের দিয়ে আরাকান আলাদা করাবে। এটাই প্ল্যান। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।